প্রিয় দর্শক, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। দর্শক, বাজার অর্থনীতি কেমন চলছে, বিশেষ করে সামনে পবিত্র রমজান আছে এবং এর আগেই যেটি সরকারি পর্যায়ের কিংবা বিভিন্ন বিশেষজ্ঞদের আলোচনায় শোনা যাচ্ছে, নতুন একটি পে স্কেল হতে যাচ্ছে এবং নানা পর্যায়ের যে আলোচনা সেটিও অনেকটাই সম্পূর্ণ। এবং এর প্রভাব বাজারে পণ্যের উপরে কতটা পড়বে, সাধারণ মানুষ তার আয় দিয়ে ব্যয় নির্বাহ করতে পারবে কিনা, কিংবা এই সূত্র ধরে নতুন একটি যে পে স্কেল কেন্দ্রিক আমাদের যে নতুন একটি অর্থনীতির যে কাঠামো বা অর্থের যে একটা কাঠামো তৈরি হয়, সেই প্রক্রিয়াতে সকল শ্রেণী পেশার মানুষের সম্পৃক্ত হওয়ার সুযোগ কতটুকু থাকবে এবং সুযোগ কতটুকু, বিশেষজ্ঞরা বলছেন সুযোগ হওয়ার যে ব্যাপ্তি সেটি সীমিত থাকলেও প্রভাব সকলের উপরই পড়বে। সেই প্রভাব নিয়ন্ত্রণের জন্য বা সহনশীল করার জন্য সরকারের পক্ষ থেকে কী ধরনের ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন, সেই বিষয়টি নিয়ে আজকের আলোচনা করতে চাই। তারই প্রেক্ষাপটে যে শিরোনামটি নিয়ে আমরা আজকে নির্ধারণ করেছি, বাজার অর্থনীতি ও জনগণের প্রত্যাশা। আর এই বিষয়ে আলোচনা করার জন্য একজন সম্মানিত আলোচক, যিনি ব্যাংক এবং অর্থনীতির এই প্রসঙ্গগুলো নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন, লিখছেন, বলছেন, এমন একজন সম্মানিত ব্যক্তিকে আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সঙ্গে আছেন পলিসি থিঙ্ক এবং ইকোনমিক রিসার্চ সেন্টারের সম্মানিত চেয়ারম্যান মোহাম্মদ মাজাদুল হক। আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। শুরুতেই মাজাদুল হক ভাই, এই প্রশ্নটা দিয়ে শুরু করি। বর্তমান আমরা যে বাজার অর্থনীতি লক্ষ্য করছি, বিশেষ করে ভোগ্যপণ্যের প্রসঙ্গটাই সাধারণ মানুষের, এটা তারা সবার আগে খোঁজ নেয় যে সে তার আয় দিয়ে ব্যয় নির্বাহ করতে পারবে কিনা। এই প্রসঙ্গটা দিয়ে আলোচনা শুরু করতে চাই যে এখন বাজারে নিত্যপণ্যের যে দাম, তাতে সাধারণ মানুষের কতটা পারছে, সে তার আয় দিয়ে ব্যয় নির্বাহ করতে পারছে কিনা। আপনার বাংলাদেশে যে মূল্যস্ফীতি, সেই মূল্যস্ফীতিটা হচ্ছে যে আপনার উচ্চ মূল্যস্ফীতি, এটাকে বলা হয় হাইপার ইনফ্লেশন। ইনফ্লেশন কিছু কিছু ভাগ আছে, একটা হচ্ছে ক্রিপিং ইনফ্লেশন, সেটা 4% ভিতরে থাকে। এরপরে ওয়াকিং ইনফ্লেশন 7-8 ভিতরে থাকে। এরপরে থাকে রানিং ইনফ্লেশন 10 ভিতরে থাকে। এরপরে হাইপার ইনফ্লেশন। তা বাংলাদেশ দীর্ঘদিন ধরে কিন্তু আপনার হাইপার ইনফ্লেশনের ভিতর দিয়ে চলছে। দ্বিতীয় নম্বর কথা হলো যে একটা অর্থনীতিতে যখন মূল্যস্ফীতি, উচ্চমাত্রার মূল্যস্ফীতি থাকে, সেই অর্থনীতিতে যে জনগোষ্ঠী থাকে, সেই জনগোষ্ঠীটা কিন্তু তার জীবনযাপনের মানটা কিন্তু ড্রাস্টিক্যালি ফল করে। তার কারণ হচ্ছে যে দেখেন যে আপনার যখন উচ্চ মূল্যস্ফীতি থাকে, কিন্তু তার যা আয়, সে আয়ের এগেনস্টে যদি মূল্যস্ফীতি বেশি থাকে, তাহলে কিন্তু সে তার যে আয়টা দিয়ে সে তার জীবনযাপনের জন্য যে বেসিক নিড, সেই বেসিক নিডও কিন্তু সে পূরণ করতে ব্যর্থ হয়। এক দ্বিতীয় নম্বর কথা হলো যে দেখেন বাংলাদেশে উচ্চ আপনার মজুরি হার যে হারে বাড়ছে, তার থেকে কিন্তু মূল্যস্ফীতি অনেক বেশি 44 মাস ধরে। তাহলে 44 মাস ধরে যখন একটা অর্থনীতিতে উচ্চ মূল্যস্ফীতি থাকে, তার মজুরি হার বৃদ্ধির তুলনায়, সুতরাং তাদের তো জনগণের তো আপনার ভোক্তার তো প্রকৃত আয় কমে যাবে। প্রকৃত আয় কমে গেলে সে জীবন ধারণ করার জন্য, জীবন মান নিশ্চিত করার জন্য যে বেসিক নিডগুলো, সেই বেসিক নিডগুলো কিন্তু সে ফুলফিল করতে পারে না। এমনও দেখা গেছে যে নেপাল এবং শ্রীলঙ্কা থেকে বাংলাদেশের যে পুষ্টি গ্রহণ, সেটা কিন্তু অনেক কম এই দুই দেশ থেকে। এক দ্বিতীয় নম্বর কথা হলো যে দেখেন মূল্যস্ফীতি যখন বাড়ে, তখন উৎপাদন খরচ বাড়ে। যদি বিনিয়োগের ক্ষেত্রে বলি, ভোগ ব্যয় কমে যায়, চাহিদা কমে যায়, মানে সকল দিক থেকে একটা টানাপোড়েন শুরু হয়। এবং একটা মানুষের সে যখন আয় করছে, সে আয়ের থেকে সে 60% সে মানে খাদ্যপণ্য ক্রয় করতে তার আয়টা চলে যাচ্ছে, ব্যয় হচ্ছে। তাহলে এই যে উচ্চ মূল্যস্ফীতির ভিতরে যে আমরা চলছি এবং জনগণ যে দীর্ঘদিন ধরে চলছে, এবং বাজারের যে মানে মার্কেট ডিস্টরশন, সেটা কিন্তু থেমে নাই। কারণ কিভাবে মার্কেট ডিস্টরশনটা থেমে নাই? তার কারণ হচ্ছে যে আপনার মূল্যস্ফীতি তো একটার কারণে বাড়ে না, যে আমরা টাকা ছাপিয়েছি তাই মূল্যস্ফীতি বাড়ছে না। এটা একটা পার্ট, টাকা ছাপানোও একটা পার্ট। কিন্তু এটার সাথে যেটা হয়েছে যে আপনার সরবরাহ চ্যানেলটা যদি ভেঙে যায়, আপনার যদি সিন্ডিকেট ডেভেলপ করে, আপনার যদি কোনো ফ্লাড হয়, আমি যে দেশ থেকে আমদানি করছি, যে পণ্যটা আমদানি পণ্য, ওই দেশে যদি ইনফ্লেশন বেশি থাকে, তাহলে আমার দেশেও তার প্রভাব পড়বে। তাহলে আপনার চাহিদা যোগানের যদি অসামঞ্জস্য থাকে, যেরকম আপনার সামনে পেঁয়াজের দাম বাড়বে, কারণ পেঁয়াজের মৌসুম, পেঁয়াজ যখন রোপণ করার যে মৌসুমটা, সেটা হয়তো কিছুদিন পরেই রোপণ করা হবে। এটা হয়তো 2-3 মাস সময় লাগবে, 3-4 মাস সময় লাগবে। সুতরাং পেঁয়াজের এখন কিন্তু যে পরিমাণে চাহিদা, তার ওই পরিমাণে তার যোগানটা নাই।
সুতরাং পেঁয়াজের দামও বেড়ে যাবে। এবং এর সাথে আপনি যেটা যথার্থই বলছেন মাজেদুল হক, সেটা হচ্ছে সামনে যে পেঁয়াজের দাম বেড়ে যাওয়ার একটা প্রসঙ্গ আছে, আরও কিছু পণ্য যার সাথে রমজানের যে পণ্যগুলো সরাসরি একটা সম্পর্ক দাঁড়িয়েছে ভাবে আমরা বলি, এই প্রশ্ন বাইরে থেকে আনা সকল রমজান কেন্দ্রিক পণ্য তো বাংলাদেশে উৎপাদন হয় না, একটা বড় অংশে বাইরে থেকে আনতে হয়। সেটি আনার জন্য যে ব্যাংকের সহযোগিতা কিংবা রাষ্ট্রীয় পর্যায় থেকে যে সহযোগিতা থাকা প্রয়োজন, সেটি কি ব্যবসায়ীরা পাচ্ছে কিনা? হ্যাঁ, দেখেন যে অ্যাহেড অফ এনি ফেস্টিভ্যাল কেন্দ্র ব্যাংক কিন্তু পলিসি সাপোর্ট দিয়েই থাকে সবসময়, সারা বছরই কিন্তু পলিসি সাপোর্ট কেন্দ্র ব্যাংক দিয়ে থাকে, এটা সত্য। কিন্তু আপনার পলিসি সাপোর্ট দেওয়া সত্ত্বেও ব্যবসায়ীরা যেটা করেন, বা আমি বিজনেস গ্রুপদের আমি দোষারোপ করছি না, বাট এটা ট্রেন্ড, বাংলাদেশের একটা ট্রেন্ড, যে কোনো ফেস্টিভ্যাল আসলে যে তার যে ওই ফেস্টিভ্যালের যে পণ্যর চাহিদাটা বেশি থাকে, যেন রমজান মাসে সোলার চাহিদাটা বেশি থাকে, দেখাটা সিন্ডিকেট ডেভেলপ হয়ে গেছে রাতারাতি, তেলের সিন্ডিকেট ডেভেলপ হয়ে গেছে, চিনির সিন্ডিকেট ডেভেলপ হয়ে গেছে, খেজুরের সিন্ডিকেট ডেভেলপ হয়ে গেছে। এটা বাংলাদেশের, আমি কাউকে দোষারোপ করছি না, বাট এই সিন্ডিকেট ডেভেলপমেন্টটা হচ্ছে যে যুগের পর যুগ এটা চলে আসছে। দ্বিতীয় নম্বর কথা হলো যে আপনার কারণ বাজারের মতন জায়গায় একটা পণ্য 20 বার হাত বদল হচ্ছে। একদিক থেকে একটা পণ্য বেরোচ্ছে 5 টাকা দিয়ে কিনছে, আর একদিক থেকে ওই পণ্যের দাম হয়ে যাচ্ছে 9 টাকা। এটা কি রাষ্ট্রের পক্ষে সম্ভব না এই সিন্ডিকেটটা ভাঙা? সম্ভব, রাষ্ট্র চাইলেই কিন্তু সম্ভব। রাষ্ট্র তো সকল ক্ষমতার অধিকারী, সে সকল ক্ষমতাই তার কাছে আছে, কিন্তু সে ভাঙতে পারছে না কেন? আমি মনে করি যে কিছু কিছু ক্ষেত্রে রাজনৈতিক সদিচ্ছা থাকলে সবকিছু সলভ হয়ে যাবে। তার কারণ কি জানেন, রাষ্ট্র চাইলে আপনি আজকে গ্রামের মানুষ মুড়ি এবং চিড়া, কেন প্যাকেটের মুড়ি চিড়া কেনা লাগবে কেন? তাহলে একটা গ্রুপের কাছে চলে গেছে, তাহলে আমার তো আগে মুড়ি এবং চিড়া তো বস্তায় থাকতো। এসএমইর সেই সুযোগগুলো দিনে দিনে কমে যাচ্ছে। এবং যে সেক্টরে আমার ঋণ প্রদান করার দরকার ছিল, মানে ইনক্লুসিভ ডেভেলপমেন্ট করার জন্য, সেটা না করে আমরা লার্জ বড়দেরকে আমরা সবসময় প্রিফারেন্স দিয়েছি। যে অসংখ্য ধন্যবাদ মাজেদুল হক ভাই। আমি একটা প্রশ্ন রেখে যাই, বিরতি থেকে ফিরে এসে শুনবো। এই নিশ্চয়ই আপনি এই বিষয়ে আগেও কথা বলেছেন, সেটা হচ্ছে বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো বলছে যে আসলে ডিসেম্বর বা জানুয়ারির দিকে বাংলাদেশে এক ধরনের খাদ্য দুর্ভিক্ষ হতে পারে, এরকম একটা আশঙ্কার কথা তারা বলছেন। অর্থনীতির বিচার বিশ্লেষণ কিংবা ব্যাংকিং চ্যানেল থেকেও যদি আমরা দেখার চেষ্টা করি, আপনি কি দেখতে পাচ্ছেন? এই প্রশ্নটি রেখে গেলাম, বিরতি থেকে ফিরে এসে শুনবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলাম ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। নিচ্ছে ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন। দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলাম ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করছি সম্মানিত আলোচক মাজেদুল হক ভাইয়ের সাথে, বাজার অর্থনীতি, জনগণের প্রত্যাশা কতটুকু পূরণ হচ্ছে এবং যে অবস্থায় আছে যদি পূরণ না হয় সেটা পূরণ করার উপায়গুলো কি, রাষ্ট্র বা সরকার কি ব্যবস্থা গ্রহণ করতে পারে। মাজেদুল হক ভাই যে প্রশ্নটি রেখে যাওয়া, যে খাদ্য দুর্ভিক্ষের যে আশঙ্কা করা হচ্ছে, বাংলাদেশের বাস্তবতায় সেটি রাজনৈতিক, অর্থনৈতিক সকল বাস্তবতা মিলিয়ে কতটুকু সত্য হতে পারে? বাংলাদেশের যে ট্রেন্ড আমরা দেখেছি, রাজনৈতিক সরকারের সময় হোক বা বিগত যে সরকারগুলোর সময় হোক, সেটা হচ্ছে যে আমার যে আদমশুমারি, আমার যে তথ্যের যে বিভ্রাট, এটা কিন্তু আমরা মানে এটা বারবার তথ্যের বিভ্রাট, মানে আমরা তথ্যের গরমিল দেখিয়ে আমরা জিডিপি বাড়ানো দেখিয়েছি। এবং এতে করে তথ্যের গরমিল থাকার কারণে যেটা দেখানো হয়েছে, সেটা জনসংখ্যার মানে টোটাল জনসংখ্যাটা কম দেয়, আমরা কম বলছি যে 18 কোটি 17 কোটি। বাট আপনি যখন এস্টিমেশন করছেন যে আমার এই অর্থ বছরে আমার কত টন আমার চাল লাগবে, কত টন গম লাগবে, বাট আমার জনগণ তো আমার মানে প্রবাবলি হয়তো 25 কোটি, বাট আমি 18 কোটি জনগণকে দিয়ে আমি এস্টিমেট করছি, এস্টিমেট করে বলছি হ্যাঁ আমার খাদ্য ঠিক আছে, আমার গম ঠিক আছে, কারণ আমার এই জনগণকে দিয়েই তো আমি এস্টিমেশনটা আমার আসবে। তাহলে বিষয়টা হলো যে দেখেন যে আমরা যে সমস্যার ভিতরে পড়তে যাচ্ছি, এই সমস্যাগুলো পড়ার মূল একটা কারণ হচ্ছে যে তথ্যের বিভ্রাট। আমরা আমাদের গোড়ায় গলদ রয়েছে। আমরা যে আজকে বলছি যে খাদ্যের সংকট আসতে পারে, কিন্তু আমাদের তো অনেক খাদ্য, আমাদের তো গম ইম্পোর্ট করতে হয়, একটা গমের জাহাজ তো ইউএসএ থেকে রিসেন্টলি আসছে। আমাদের অনেক খাদ্যদ্রব্য আমাদেরকে ইম্পোর্ট করতে হয়, আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে ইম্পোর্ট করতে হয়। তাহলে তো আমার প্রথমে দেখবো যে আমার চাহিদা যোগানের কত, তাহলে তো এখানেই তো আমার ম্যাথমেটিক্সটা আমি এখানে ভুল করছি, বড় গরমে। সুতরাং আমরা মানে ভুলটা ওখানেই করছি। আরেকটা বিষয় হলো যে দেখেন যে কৃষি খাতে যে সাবসিডির বিষয়টা, যে মানে বাংলাদেশের যে কৃষি খাতের যে সাবসিডি, সেটা আইএমএফ বলছে যে আপনারা সাবসিডিকে উঠাই দেন, ঠিক আছে, এটা আইএমএফ বলছে। তাহলে সাবসিডি উঠাই দেওয়ার পরে কি হয়েছে,
যে বিদ্যুতের দাম বাড়ছে, গ্যাসের দাম বাড়ছে, অনেক জ্বালানির দাম বাড়ছে, এবং এর প্রভাব তো উৎপাদনের উপরে পড়বে। হ্যাঁ, তাহলে ওই প্রভাবটা উৎপাদনের উপরে পড়ছে। তাহলে আমরা এখন যে আইএমএফের ঋণ কর্মসূচির ভিতরে রয়েছি, আইএমএফের ঋণ কর্মসূচির ভিতরে থাকলে যেটা হয়, শ্রীলঙ্কাতে কিন্তু একই চিত্র চলছে, যে সাধারণ জনগণ এটা এই মানে এই চ্যালেঞ্জটা ফেস করে। আইএমএফের যে ঋণ কর্মসূচির যে শর্তগুলো থাকে, সেই শর্তের যে মানে একটা আমি বলবো যে বিরূপ যে একটা মানে ফলাফল, সেই ফলাফলটা কিন্তু বহন করে সাধারণ জনগণ। কারণ আমি যদি সাবসিডি কমাই দিই, শ্রীলঙ্কার ক্ষেত্রে আবার এটাও বলা হচ্ছে মাজেদুল হক ভাই, যে তারা কালেকটিভলি এই পরিস্থিতিকে ফেস করেছে এবং এটা অ্যাড্রেস করতে পেরেছে। কিন্তু আমাদের এখানে তো এই উদাহরণ খুবই বিরল। হ্যাঁ, দেখেন সবকিছু সাধারণ মানুষের উপরে চাপিয়ে দেওয়া। হ্যাঁ, সবকিছু সাধারণ মানুষের। দেখেন যে ভিয়েতনাম 90-এর দশকে সে একটা সংস্কার করছিল, ডয় মাই পলিসি করেছিল। আপনার মালয়েশিয়াও নিউ ইকোনমিক পলিসি করেছিল 70-এর দশকে। তারা যখন পলিসিগুলো করলো, তখন কিন্তু জনগণকে সাথে নিয়েই, এবং জনগণ সেই পলিসিকে মানে আমি বলবো যে স্বাগত জানিয়েছে, ওয়েলকাম করেছে। বাট বাংলাদেশের কনটেক্সটে আপনি যে পলিসি করতে যাচ্ছেন, যে পলিসি অ্যামেন্ডমেন্ট করতে যাচ্ছেন, যেটা সংস্কার করতে যাচ্ছেন, আপনি বারবার বাধাগ্রস্ত হয়েছেন। এবং উগান্ডাতে একসময় কি হয়েছিল জানেন? উগান্ডাতে কর ব্যবস্থা যখন সংস্কার করতে যাই, তখন উগান্ডার যারা এক্সিস্টিং এমপ্লয়ি ছিল, পুরাতন এমপ্লয়ীদেরকে বাদ দিয়ে নতুন এমপ্লয়ি দিয়ে ওই উগান্ডার কর ব্যবস্থাকে ডেভেলপ করা হয়েছে। বাট বাংলাদেশে কি এটা সম্ভব? সম্ভব না, কখনো সম্ভব না। আমরা কোনো অ্যামেন্ডমেন্টকে আমরা আসলে ওয়েলকাম করতে এখনো পর্যন্ত আমরা বারবার ব্যর্থ হচ্ছি। গোলক দাদার মধ্যে গোলক দাদার ভিতরে আমরা আসলে পড়ে যাচ্ছি। এই জায়গাতে যে পরিসংখ্যানিক মিথ্যা বলতে যে আমরা বুঝি, সেই জায়গাটাতে আসলে আমাদের একটা স্পষ্ট জায়গাতে আসা প্রয়োজন। এবং এই সূত্র ধরে মাজেদুল হক ভাই, যেটা আপনি অনেকগুলো বিষয় নিয়ে এসেছেন, নতুন পে স্কেলের প্রসঙ্গ আমরা শুরুতে বলেছি, নিশ্চয়ই নতুন একটা বেতন স্কেলের কাঠামোর কথা যখন আলোচনা হয়, সবারই খুশি হওয়ার কথা। কিন্তু যারা এই নতুন পে স্কেলের সুযোগ পাবেন না, তাদের তো তারা খুশি হতে পারছেন না, কিন্তু এর প্রভাবটা তাদেরকে আবার বহন করতে হবে। এই জায়গাতে রাষ্ট্র কি করতে পারে? যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটা ন্যায্যতা থাকতে হবে, যাতে মানে সব ধরনের সব শ্রেণীর জনগণ যেন এটা সুবিধাভোগী হয়। তার কারণ কি হচ্ছে যে আমরা হয়তো পে স্কেল ঘোষণা করছি, কমিশন হয়েছে, সামনে হয়তো এটা এক্সিকিউশন করা হবে, বাট এটা কত লাখ? এটা 15 লাখ মানুষ এটার বেনিফিট হচ্ছে। বাট বাকি যে মানুষগুলো রয়েছে, সেই মানুষগুলোকে নিয়ে আমরা কি ভাবছি? কারণ যখনই গভর্নমেন্ট পে স্কেল এটা এক্সিকিউট করবে, বা এখনও হয়তো শুরু হয়ে গেছে, বাজারে এটার প্রভাব পড়বে। তা আমার কাছে মনে হয়েছে যে মানে আপনার ন্যায্যতা থাকতে হবে, যে কোনো পলিসির ন্যায্যতা থাকতে হবে। হ্যাঁ, বৈষম্য বেড়ে যাচ্ছে, দিনে দিনে বৈষম্য বাড়ছে বাংলাদেশে। তার কারণ হচ্ছে যে আপনার আয় বৈষম্য, আপনার সম্পদ বৈষম্য, আপনার ভোগ বৈষম্য, আপনার সুবিধার ক্ষেত্রে বৈষম্য, সমস্ত ক্ষেত্রে বাংলাদেশে বৈষম্য বেড়ে গেছে। আপনাকে প্রথমে যেটা ওয়েলফেয়ার ইকোনমিক্সের জন্য যেটা করতে হবে, আপনার বৈষম্যটাকে কমানোর ব্যবস্থা করতে হবে। সেটা কর ব্যবস্থার মাধ্যম দিয়ে করাটা খুবই সহজ হবে। প্রপার চ্যানেল, একটা প্রপার চ্যানেল। আমাদের রাষ্ট্র কি সেখানে সফল হতে পেরেছে? আমাদের রাষ্ট্র এখনো পর্যন্ত সফল হতে পারেনি, কারণ আমরা যখনই আমাদেরকে রেভিনিউ বাড়ানোর দরকার হচ্ছে, তখনই আমরা ভ্যাট বাড়িয়ে দিচ্ছি, পরোক্ষ কর। ওই যে গরিব মানুষ যে আপনার তেল কিনে নিয়ে যাচ্ছে 500 গ্রাম, তার উপরে আমরা ভ্যাটটা বাড়িয়ে দিচ্ছি। সুতরাং যারা মানে আপনার ট্যাক্স নেটের বাইরে আছে, তাদেরকে আমরা যুগেও ট্যাক্স নেটের ভিতরে আমরা আনতে পারছি না। এটাও তো আমাদের একটা ব্যর্থতা। সুতরাং আমাদের বিষয়টা হলো যে বৈষম্যটাকে যেন আমরা খুব সাধারণভাবে মেনে নিয়েছি। 24-এর যে গণ অভ্যুত্থান হলো, সেই অভ্যুত্থানটা প্রথম বৈষম্য ব্যানারে হয়েছিল, তাই না? কিন্তু বৈষম্য কিন্তু কমে নাই, বৈষম্য আরও অনেক বেড়ে গেছে আমার কাছে মনে হয়েছে। নানা খাতে বৈষম্য বেড়ে গেছে। তার কারণ হচ্ছে যে আপনার এবার যে বাজেটটা হলো সেটা গতানুগতিক একটা বাজেট হয়েছে। বিশ্বব্যাংক বলছে যে এটা আসলে গতানুগতিক একটা বাজেট হয়েছে। তাহলে আমরা এই বাজেট থেকে আমরা অনেক কিছু আশা করছিলাম, যে বৈষম্য কমার ক্ষেত্রে বাজেট অনেক হয়তো তার ট্যাক্স পলিসি কি হবে, তার কর অব্যাহতির পরিমাণ কি হবে। আমরা কি করছি? আমরা এই আন্দোলন থেকে এই গণ অভ্যুত্থান থেকে যে জিনিসগুলো আমাদেরকে সংস্কার করা দরকার ছিল, সেই সংস্কার কিন্তু আসলে করা হয়নি। কারণ সেক্ষেত্রে আপনি বলছিলেন যে আসলে সেই রাজনৈতিক সদিচ্ছাই ঘুরে ফিরে একেবারে অন্যতম বা একমাত্র না হলেও একটা প্রধান বিবেচ্য বিষয় হয়ে দাঁড়াচ্ছে। আমরা এই যে বাজার কেন্দ্রিক অর্থনীতি কিংবা জীবনের ক্ষেত্রে যে বৈষম্যগুলো বাড়ছে, এই প্রসঙ্গে আরও আলোচনা শুনবো, তবে একটা বিরতি নিয়ে আমি ফিরছি। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামী ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠান। নিচ্ছে আরও একটি বিরতি, সঙ্গেই থাকুন।
প্রিয় দর্শক, বিরতির পর আরও একবার স্বাগত জানাচ্ছি ইসলাম ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানে। সঙ্গে আছে ডক্টর তৌহিদুল হক। বাজার, অর্থনীতি এবং জনগণের প্রত্যাশা সব মিলে জীবনযাত্রা কেমন যাচ্ছে বা আগামী দিনগুলোতে কেমন যাবে কয়েক মাসের মধ্যে, সেই প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা। সম্মানিত আলোচক হিসেবে আছেন মাজাদুল হক। মাজাদ ভাই, যে প্রশ্নটি রেখে যাও, আপনি বলছিলেন যে আসলে জীবনযাত্রা কেন্দ্রিক যে বৈষম্য, সেটি কমানোর ক্ষেত্রে যে রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক যে উদ্যোগগুলো দরকার, সেই জায়গাগুলো আমরা খুব একটা ভালোভাবে দেখছি না। আলোচনা হচ্ছে প্রচুর, কিন্তু তাতে সাধারণ মানুষের কি উপকার হচ্ছে? আমরা শিক্ষা এবং চিকিৎসা ক্ষেত্রে আমরা কি দেখছি? আমরা কত পার্সেন্ট লোক আপনার সরকারি হসপিটালে যাচ্ছে আর কত পার্সেন্ট লোক আপনার বেসরকারি হসপিটালে চিকিৎসা নিচ্ছে? আমরা শিক্ষার ক্ষেত্রে কি দেখছি? প্রাইমারি এডুকেশনও তো 13 ধরনের। তা সুতরাং আপনার বাংলাদেশের অর্থনীতিটা হয়ে গেছে একটা বৈষম্যের অর্থনীতিতে পরিণত হয়েছে, এবং এটা প্রকাট বৈষম্যের অর্থনীতি পরিণত হয়েছে। আপনার যেটা দেখা গেছে যে উন্নত বিশ্বে যে তাদের ঋণ জিডিপি রেশিও অনেক বেশি। আপনার জাপানের ঋণ জিডিপি রেশিও 200% বেশি, আমেরিকাতে বেশি। কিন্তু ঋণ জিডিপির রেশিও কেন বেশি? তারা কেন ঋণ নিচ্ছে? সামাজিক সুরক্ষা খাতে ব্যয় করার জন্যই তারা ঋণটা নেয়। বাট বাংলাদেশের সামাজিক সুরক্ষা খাতে বাজেট থেকে যে অ্যালোকেশনটা দেওয়া হয়, সেটা তো আপনার মানে যাদের পাওয়ার কথা তারা পাচ্ছে না। রাজনৈতিক ছত্রছায়ায় যারা থাকে তারাই পাচ্ছে। তাহলে সুবিধা যারা পাওয়ার কথা তারা কিন্তু পাচ্ছে না, রিয়েল পিপল। তাহলে বৈষম্যটা কিন্তু সব জায়গায়। আমি সামাজিক নিরাপত্তা কর্মসূচির আন্ডারে আমি অ্যালটমেন্ট করছি 1000 কোটি টাকা, সেখানেও বৈষম্য, কিন্তু সেখান থেকে আমি কোনো ফলাফল করতে পারছি না। তাহলে এটার সমস্ত বিষয়গুলোকে আসলে রাজনৈতিক সদিচ্ছা না থাকলে এটা কখনো সমাধান করা সম্ভব না। তাহলে আপনি ঋণের বৈষম্য, আপনার আয় বৈষম্য, আপনার ভোগ বৈষম্য, ফ্যাসিলিটিসের ক্ষেত্রে বৈষম্য, সামাজিক নিরাপত্তার ক্ষেত্রে বৈষম্য, এবং শেষে দেখা গেছে যে বাজারের উপরে একটা প্রভাব পড়েছে। কি প্রভাব পড়েছে? তার কারণ হচ্ছে যে ওয়েলথি ক্লাস সে যখন বাজারে যাচ্ছে তখন তো বাজারে কম্পিটিশন থাকতেছে না। সে যখন অনেক টাকা নিয়ে বাজারে যাচ্ছে, ওই বাজারে তো আর বাজারের যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্য থাকতেছে না, তার বৈশিষ্ট্য হারিয়ে ফেলা। তার ইচ্ছায় বাজার নিয়ন্ত্রণ, তার ইচ্ছায় বাজার নিয়ন্ত্রণ হচ্ছে। সুতরাং সে ওই যে মাছটা কিনছে সেই মাছের প্রাইসিং করতেছে না, সে মাছটা নিয়ে চলে আসছে। সুতরাং অন্যরা বঞ্চিত হচ্ছে। তাহলে দেখা যাচ্ছে যে আপনার যে একটা অর্থনীতিতে যদি করাপশন থাকে, করাপশনটাকে কিন্তু একটা বাজারকে ডিস্টরশন করে ফেলে। এবং এই জায়গাতে আমরা একদম শেষের দিকে, বাজার অর্থনীতি জনগণের পক্ষে থাকা কিংবা জনগণের প্রত্যাশা পূরণ হওয়া, এই জায়গাতে আরেকটি একটা প্রভাবশালী ফ্যাক্টর বা অ্যাক্টর যেভাবে আমরা বলি আছে, যে সিন্ডিকেটের বিভিন্ন যে আমরা আলাপ আলোচনাগুলো শুনি, এই সিন্ডিকেট নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটি রাজনৈতিক সদিচ্ছার প্রসঙ্গ তো আছেই। রাষ্ট্রের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো জনগণের পক্ষে কাজ করার কথা, তারা কি ধরনের রাষ্ট্রীয় উদ্যোগ গ্রহণ করতে পারে? এটা দেখেন, যখন তাদের কথা বলা হয় তারা বলে যে আমাদের লজিস্টিক সাপোর্ট নাই, আমাদের লোক বল নাই, আমাদের জনবল নাই। আমরাও তো ঈদের দিন দেখা যাচ্ছে, ঈদের পরের দিনই আমি ঢাকা শহরে এসে দেখবেন যে হঠাৎ করে মানে অনেক দাম। কারণ আজকে তারা জানে যে যারা বিক্রেতা তারা জানে যে আজকে তো ভোক্তা অধিকার মানে থেকে আর আসবে না, লোকজন আসবে না, মনিটরিং করতে আসবে না। সুতরাং আমাদের মনিটরিংয়ের যে অ্যাবসেন্সটা, সেই অ্যাবসেন্সটাও তারা খেয়াল রেখে তারা দ্রব্যমূল্যের দামটা কিন্তু সবসময় বাড়িয়ে রাখে। কারণ এটা বিগত যে ঈদের সময় দেখা গেছে, পূজা পার্বণের সময় দেখা গেছে পরের দিন সকালে বাজারে অনেক দাম। এই এত দাম হওয়ার কথা না। সাধারণ মানুষকে ভালো রাখতে হলে তো এই উদ্যোগের কোনো বিকল্প নেই, মনিটরিংয়ের কোনো বিকল্প নেই। এবং এটার যে দৃষ্টান্তমূলক যে শাস্তি, সেই শাস্তিটাও তো কিন্তু আমাদেরকে মানে জনগণের সামনেই এই শাস্তিগুলো। এক্ষেত্রে যে ফাইন বা জরিমানার কথা বলা বা সাজার কথা যেটা বলা আছে, সেটা কেউ বলে থাকেন যে এটা বাজারে যে ধরনের কারাপশন বা দুর্নীতি হচ্ছে বা যে ধরনের ফাঁকি দেওয়া হচ্ছে, তার থেকে শাস্তিটা কম হয়ে যাচ্ছে। আপনি কি এটা মনে করেন? দেখেন, এটার জন্য বাংলাদেশ কম্পিটিশন কমিশন করা হয়েছিল, বাজারকে স্টেবিলাইজ করার জন্য, বাজারের সে রুলস ভায়োলেশন করছে কিনা। বাট বাংলাদেশ কম্পিটিশন কমিশন কয়টা মামলা নিয়ে লড়ছে, এটা একটা দেখার বিষয়। বাংলাদেশে এতগুলো রেজিস্টার্ড কোম্পানি, সে দেখা যাচ্ছে যে হয়তো হাতে কোনো 10টা মামলা নিয়ে 5টা মামলা নিয়ে সারা বছর কিন্তু সে কাজ করছে। সুতরাং তাকেও যখন বলা হবে তখন বলবে যে, সেও বলবে যে আমার নাই। আমরা একেবারে শেষের দিকে শেষ মন্তব্য শুনবো খুব ছোট করে, যে জনগণ এই ধরনের বাজার অর্থনীতিতে মধ্যে থেকে সে তার পক্ষ থেকে ব্যক্তিগত পর্যায়ে ভালো থাকার ব্যবস্থা হিসেবে সে কি গ্রহণ করতে পারে? যে দেখেন, একটা অর্থনীতিতে কিন্তু একটা রুগ্ন জাতি পাচ্ছে, কারণ মার্কেট ডিস্টরশন হওয়ার পরে, ইনফ্লেশন হাই হওয়ার ফলে সে তার পুষ্টিগুণ পাচ্ছে না, নিউট্রিশন সে থেকে বঞ্চিত হচ্ছে। আমি বলবো পুষ্টিহীনতা একটা জাতি আমরা তৈরি করছি, এই ডিউ টু ইনফ্লেশন, ডিউ টু করাপশন এবং ডিউ টু ম্যানিপুলেশন
মার্কেটে কোনো কম্পিটিশন না থাকার কারণে আমরা একটা রুগ্ন জাতি সামনে পেতে যাচ্ছি। এই রুগ্ন জাতি দিয়ে আপনি সাস্টেনেবল ডেভেলপমেন্ট করা সম্ভব না, আপনি টেকসই অর্থনীতি দেখা সম্ভব না, প্রতিষ্ঠিত করা অবশ্যই সম্ভব না। সুতরাং এই জায়গাতে সরকার কিংবা রাষ্ট্র বা রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে আরো বেশি নজর দেওয়া প্রয়োজন। মাজেদুল হক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের আলোচনায় সময় দেওয়ার জন্য এবং আপনার চমৎকার বিশ্লেষণ করার জন্য। দর্শক, আজকের মতো ইসলাম ব্যাংক নিবেদিত স্মার্ট ব্যাংকিং অনুষ্ঠানটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।